হ্যালো এভরিবডি, তোমরা যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমরা প্রত্যেকেই জানো যে এইচএস কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মডেল কোয়েশ্চেনের পিডিএফ কপি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এখানে সকল সাবজেক্টের মডেল কোয়েশ্চেন পাওয়া যাবে। ইংলিশের মডেল কোয়েশ্চেনে 33টি সেট আছে, যার মধ্যে 22টি সেটের কোনো অ্যান্সার কিন্তু দেওয়া নেই। বাকি 10টা সেটের শুধুমাত্র পার্ট বি এবং এমসিকিউ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন দেওয়া রয়েছে। বর্তমান পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে আমি এই সব সেটগুলি ফুললি সলভ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছি। এই ভিডিওগুলিতে তোমরা এমসিকিউ, এসএকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, লং অ্যান্সার কোয়েশ্চেন, গ্রামার, রাইটিং, আনসিন সমস্ত অ্যান্সারগুলি পেয়ে যাবে। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের জন্য আমি বলছি অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আগামী দিনে এই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা সরাসরি পেয়ে যেতে পারো এবং আপডেটের নোটিফিকেশান তোমরা পেতে পারো। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলো আজকে আমরা ইংলিশ পার্ট বি এর সেট 2 এটা সলভ করতে এগিয়ে যাই। দেখো এখানে প্রথমেই যেটা বলা হয়েছে পার্ট 2তে সেট 2তে পার্ট এ যেখানে ব্রড টাইপ কোয়েশ্চেনগুলো আছে এগুলোর জন্যে তোমরা আগের ভিডিওতেও দেখেছো, যেটা করা ছিল ফর লং অ্যান্সার কোয়েশ্চেন্স অ্যান্ড রাইটিং ইন পিডিএফ কপি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা এই ভিডিও যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্ক থেকে তোমরা ওটা ডাউনলোড করে নিতে পারবে। আমরা সরাসরি চলে আসছি এখানে গ্রামার অংশটায়, যেটা 4-এর এর দাগে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথম যেটা বলা আছে হ্যাক অ্যান্ড চপ, এটার ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স সেই জন্য এর ভয়েস চেঞ্জটা হবে লেট ইট বি হ্যাকড অ্যান্ড চপড। নাম্বার 2 বলা আছে অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ হট সান দে হাইড ইন কুলিং ট্রিজ। এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলা হয়েছে। এটা জয়েন করলে হবে বিং ফেইন্ট উইথ হট সান অল দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ। নাম্বার 3 এখানে বলা আছে একটা ন্যারেশন চেঞ্জ, দ্য উমেন সেড পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হিয়ার। এটাকে আমরা ন্যারেশন চেঞ্জটা করতে পারি এইভাবে, দ্য উমেন অর্ডার দ্য বয়, আমরা বয়টাকে একদম ডাইরেক্ট বাইরে নিয়ে চলে এলাম। দ্য উমেন অর্ডার দ্য বয় টু পিক আপ হার পকেট বুক অ্যান্ড গিভ ইট দেয়ার। যেহেতু আমরা টু দিয়ে লিঙ্ক করছি সেই জন্য এখানে কোনো কিন্তু ভার্বের টেন্সের পরিবর্তন হবে না। নেক্সট আসছি দ্য জার গেভ। নাম্বার 4 দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান। এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, কিন্তু যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই সেই জন্য আমাদের কি করতে হবে, ডু ভার্বের সাহায্য নিতে হবে। এবং যেহেতু এখানে গেভ রয়েছে অর্থাৎ পাস্ট টেন্স, সেই জন্য ডু ভার্বটিকে আমাদের পাস্ট টেন্স করে সেটা দিয়ে শুরু করতে হবে, তারপরে আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো অ্যান্সারটা হবে ডিড দ্য জার গেভ রিওয়ার্ড টু এনিওয়ান। এটা নান ছিল, নানটা চেঞ্জ হয়ে গিয়ে এনিওয়ান হবে এবং পরে অবশ্যই একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। নাম্বার 5 বলা আছে লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট। এখানে বলা আছে ডাইরেকশনটা দেওয়া হয়েছে স্টার্ট দ্য সেন্টেন্স উইথ দ্য সাবজেক্ট। দ্য সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে। তার অ্যান্সারটা হচ্ছে দ্য সাবজেক্ট শুড বি চেঞ্জড। নাম্বার 6 এখানে বলা হয়েছে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। এখানে এটাকে ইনফিনিটিভ দিয়ে রিরাইট করতে হবে। তো এটার অ্যান্সার হবে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ইজ সাপোজড টু ডিক্লাইন। এই টু ডিক্লাইন এটা হচ্ছে ইনফিনিটিভ সামটাইমস। নেক্সট আসছি আমরা fill in the blanks with appropriate articles or preposition। এটা বই থেকে নেওয়া হয়েছে, তোমরা বইয়ের সঙ্গে চেক করে দেখে নিতে পারো। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. We lived in our ancestral house which was built in the middle of the 19th century. নেক্সট সিয়ের দাগে বলেছে দেখো কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড। অর্থাৎ এইখানে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেখানে একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করা রয়েছে, সেইখানটায় ভুল আছে, তার জন্য 3টে অপশান দেওয়া রয়েছে টু, ফ্রম, অফ। এর মধ্যে যেটা সঠিক হবে সেটা আমাদের লিখতে হবে। এটায় দেওয়া আছে আই রিটার্নড অন মাই বার্থ, এটা কিন্তু হবে আই রিটার্নড টু মাই বার্থ। তোমরা যখন পরীক্ষার খাতায় অ্যান্সারটা লিখবে তখন তোমরা এই নাম্বারটা দিয়ে পরিষ্কারভাবে যেটা সঠিক উত্তর সেটা গোটাটা লিখে দেবে আই রিটার্ন টু মাই বার্থ এবং টুটাকে আন্ডারলাইন করে দেবে। নেক্সট আসছি আমরা যে আনসিন পার্টটা রয়েছে, সেখানে দেখো দেওয়া রয়েছে এর দাগে স্টেট whether the following statements are true or false, write T for true or F for false। অনলি টি বা এফ লিখতে হবে, কোনো সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার দরকার নেই। নাম্বার 1 বলা আছে জেমস থ্যাঙ্কড হেভেন অ্যাজ দেয়ার ওয়াজ নো অ্যাকোমোডেশন উইদিন 3 মাইলস। এটা কিন্তু ফলস হবে। জেমস কিন্তু 3 মাইলের ভেতরে কোনো বাড়ি নেই বলে কিন্তু হেভেনকে থ্যাঙ্ক করেনি, ঈশ্বরকে ধন্যবাদ জানায়নি। সে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিল কারণ সে নিজের থাকার জন্যে এবং নিজের ঘোড়ার থাকার জন্য জায়গা পাচ্ছে সেই জন্যে।
সুতরাং এটা ফলস হবে। নাম্বার 2, জেমস ডিসকভার দ্য ডেড বডি অফ এ ম্যান স্টিল ওয়ার্ম, এটা ট্রু হবে। সে কিন্তু শেষে প্যারাগ্রাফের শেষে আমরা জানতে পাচ্ছি যে সে কিন্তু একটা মানুষকে খুঁজে পেয়েছিল যার শরীরটা তখন পর্যন্ত গরম, মানে সদ্য সে মারা গেছে আর কি। নাম্বার 3, এখানে বলা আছে দ্য landlady said that her husband was a merchant who would not return until next morning, এটা ফলস হবে। তার হাজব্যান্ড কিন্তু মার্চেন্ট ছিল না, তার হাজব্যান্ড ছিল একজন ফার্মার, সুতরাং এটা ফলস হবে। নেক্সট নাম্বার 4, জেমস ফাউন্ড নো বোল্ট অন দ্য ইনসাইড অফ দ্য ডোর টু সিকিউর হিমসেলফ ফ্রম ইন্ট্রুশন, এটা কিন্তু ট্রু হবে, এটা আমরা প্যাসেজে পাচ্ছি, এই লাইনটাই আছে। নেক্সট আসছি আমরা কোয়েশ্চেন অ্যান্সারে। অ্যান্সার ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস, 30টা শব্দের মধ্যে এক একটা অ্যান্সারকে আমাদের দিতে হবে। তো আমরা দেখে নিই কী আছে। প্রথম কোয়েশ্চেনটা, হোয়াই ডিড জেমস থ্যাঙ্ক হেভেন, জেমস কেন হেভেনকে থ্যাঙ্ক বা ধন্যবাদ জানিয়েছিল? অ্যান্সার হচ্ছে জেমস থ্যাঙ্কড হেভেন বিকজ হি ওয়াজ ফরচুনেট enough to get an accommodation for him and his horse and food for his horse, সে নিজের জন্যে এবং তার ঘোড়ার জন্যে থাকার জায়গা পেয়েছিল এবং ঘোড়ার জন্যে খাবার পেয়েছিল। নেক্সট নাম্বার 2, এটা একটু দেখবে, হাউ ডিড জেমস কনক্লুড দ্যাট হি উড বি সিকিউর টু স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য ওল্ড ওম্যানস হাউস, কীভাবে জেমস এই সিদ্ধান্তে এলো যে সে এই ওল্ড ওম্যানের হাউসে নিজেকে সিকিউর অনুভব করছে, মানে সে এখানে সুরক্ষিত? অ্যান্সার হচ্ছে জেমস আস্কড দ্য ওল্ড লেডি 1000 আর্টফুল কোয়েশ্চেন, জেমস ওই ভদ্রমহিলাকে অনেকগুলো বিভিন্ন ধরনের কুশলী প্রশ্ন জিজ্ঞেস করেছিল, যার মাধ্যমে সে বোঝার চেষ্টা করেছিল যে কোনোভাবে সে মিথ্যা কথা বলছে কিনা। দ্য লেডি গেভ এভরি অ্যান্সার উইথ সাচ অ্যাপিয়ারেন্স অফ ট্রুথ অ্যান্ড সিম্পলিসিটি that James concluded that he would be secured in spending night there, মানে ভদ্রমহিলা তিনি এত সুন্দরভাবে এবং এত সততার সঙ্গে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে জেমসের মনে হয়েছিল যে না, তার এখানে রাত্রিবাস করার ক্ষেত্রে কোনো রকম কোনো রিস্ক নেই। নাম্বার 3 বলা হচ্ছে হোয়াট মেড জেমস সাসপিসিয়াস, জেমস কেন হঠাৎ সন্দিগ্ধ হয়ে উঠেছিল? তার অ্যান্সার হচ্ছে জেমস অবজার্ভ দ্যাট দেয়ার ওয়াজ নো বোল্ট অন দ্য ইনসাইড অফ দ্য ডোর টু সিকিউর হিমসেলফ ফ্রম ইন্ট্রুশন, দিস মেড হিম সাসপিসিয়াস, জেমস যখন দেখলো যে ভেতর দিক থেকে দরজা আটকানোর কোনো রকমের কোনো লক কিছু নেই, হ্যাজবোল্ট কিছু নেই, তখন তার মনে একটা সন্দেহ জাগলো যে তাহলে কেউ হয়তো ভেতরে যে কোনো সময় ঢুকে আসতে পারে, সেটা আমার পক্ষে কিন্তু ক্ষতিকারক। নেক্সট এখানে আছে রাইটিং সেকশন, এই রাইটিং সেকশনটা তোমরা PDF কপিতে পেয়ে যাবে। এরপর আমরা চলে আসছি পার্ট বিতে, যেখানে বলা আছে 20 মার্কসের প্রোজ, পোয়েট্রি এবং ড্রামা থেকে MCQ আছে এবং প্রোজ এবং পোয়েট্রি থেকে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আছে। প্রথম যেটা হচ্ছে সেটা দেখো, প্রোজ থেকে কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখান থেকে আমাদের সঠিক উত্তরটাকে নিতে হবে। নাম্বার 1 বলা আছে দ্য অ্যান্সার দ্যাট দ্য লার্নেড মেন গেভ দ্য জার ওয়ার, যে অ্যান্সারটা ওই লার্নেড মেনরা জারকে দিয়েছিল সেটা কি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ডিফারেন্ট, সেগুলো একটার সঙ্গে আরেকটার কোনো মিল ছিল না, আলাদা ছিল। নাম্বার 2, আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন, আব্দুল কালামদের যে বাড়িটা, পুরনো বাড়িটা, সেটা কোন সময় তৈরি হয়েছিল? অ্যান্সার হচ্ছে অপশান বি, ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ 19th সেঞ্চুরি মাঝামাঝি সময় করে। নাম্বার 3, দ্য গার্ল ওয়াজ গেটিং অফ হ্যান্ড, মেয়েটি কোন স্টেশনে নেমেছিল? অ্যান্সার হচ্ছে অপশান বি, সাহারানপুর। নেক্সট, মিসেস বেটস গ্রিপড দ্য বয় বাই হিজ, মিসেস বেটস ওই ছেলেটাকে কিভাবে ধরেছিলেন? অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাই দ্য শার্ট ফ্রন্ট। নেক্সট আমরা আসছি এখান থেকে যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন রয়েছে সেটা দেখো, হোয়াই কুডন্ট রজার ফ্লি উইথ দ্য পার্স, কেন রজার ওই পার্সটা নিয়ে পালিয়ে যেতে পারেনি? অ্যান্সার হচ্ছে রজার কুড নট ফ্লি উইথ দ্য পার্স অ্যাজ হি লস্ট ব্যালেন্স ফ্রম দ্য কম্বাইন্ড ওয়েট অফ দ্য পার্স অ্যান্ড হিজ ওন অ্যান্ড ফেল অন দ্য সাইড ওয়াক, অর্থাৎ রজার ওই পার্সটা নিয়ে চলে যাওয়ার সময় পার্সের যে ওয়েট এবং তার যে ওয়েট দুটো তালমিল না রাখতে পেরে সাইড ওয়াকে পড়ে গেছিলো, অর্থাৎ ফুটপাতে পড়ে গেছিলো, তার জন্য সে আর পালিয়ে যেতে পারেনি। নাম্বার 2 বলা আছে হোয়াট ওয়াজ মিসেস বেটস গোয়িং টু ডু উইথ দ্য ক্যান্ড মিল্ক শি হ্যাড গট, যে ক্যান্ড মিল্কটা ছিল সেটা নিয়ে মিসেস বেটস কী করতে চলেছিলেন? অ্যান্সার হচ্ছে মিসেস বেটস ওয়াজ গোয়িং টু মেক কোকোয়া ড্রিঙ্ক উইথ দ্য ক্যান্ড মিল্ক, অর্থাৎ এই ক্যান্ড মিল্কটা নিয়ে তিনি কোকোয়া ড্রিঙ্ক তৈরি করবার একটা প্রচেষ্টা করছিলেন। Number 3, what was the only thing the narrator could make out about his first co-passenger, অর্থাৎ প্রথম co-passenger যে ছিল মেয়েটি, তার সম্পর্কে প্রথম যে ধারণাটা তৈরি হয়েছিল সেটা কি? অ্যান্সার হচ্ছে দ্য ন্যারেটার কুড অনলি মেক আউট দ্যাট দ্য ইয়ং গার্ল হু হ্যাড এ বিউটিফুল ভয়েস ওয়াজ ওয়ারিং স্লিপার্স, তিনি প্রথম যে ধারণাটা তৈরি করতে পেরেছিলেন যে ওই ইয়ং গার্লটি, তার কিন্তু ভয়েস ছিল খুব সুন্দর এবং সে স্লিপার পরেছিল, অর্থাৎ হাওয়াই চটি পরেছিল। নাম্বার 4 যেখানে বলা আছে হোয়াট ডিড দ্য ন্যারেটার ওয়ান্ট টু
টু ডু হোয়েন দ্য গার্ল ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার হিম, যখন মেয়েটি তার কাছে দাঁড়িয়েছিল তখন ন্যারেটর কী করতে চেয়েছিলেন? অ্যান্সার হচ্ছে হোয়েন দ্য গার্ল ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার হিম দ্য ন্যারেটর ওয়ান্টেড টু টাচ হার সেন্টেড হেয়ার, তার যে চুল যেখান দিয়ে বেশ সুমিষ্ট গন্ধ বেরোচ্ছিল সেটাকে টাচ করতে চেয়েছিলেন। নাম্বার 5, হোয়াট ওয়াজ আব্দুল কালামস মাদার কনসিডার্ড বাই পিপল, ওই আব্দুল কালামের মাকে লোকেরা কিভাবে মান্য করত? অ্যান্সার হচ্ছে পিপল কনসিডার্ড আব্দুল কালামস মাদার অ্যাজ অ্যান আইডিয়াল হেল্পমেন্ট অফ টু হিজ ফাদার, অর্থাৎ আব্দুল কালামের মাকে লোকেরা তার বাবার একজন আদর্শ সহধর্মিনী বলে মনে করত। নাম্বার 6 হচ্ছে হোয়াট ওয়ার আব্দুল কালামস ভিউজ অ্যাবাউট দ্য আরবিক প্রেয়ার্স হি চ্যান্টেড ইন হিজ চাইল্ডহুড, ছোটোবেলায় যে আরবিক প্রেয়ার্স চ্যান্ট করতো সেইটা সম্পর্কে আব্দুল কালামের দৃষ্টিভঙ্গি কী ছিল? অ্যান্সার হচ্ছে দো কালাম কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং অ্যাবাউট দ্য আরবিক প্রেয়ার হি ওয়াজ ফুললি কনভিন্সড দ্যাট দ্য প্রেয়ার রিচড গড, যদিও আব্দুল কালাম ওই আরবিক প্রেয়ার যেগুলো চ্যান্ট করতেন তার মানে তিনি বুঝতে পারতেন না, কিন্তু তবুও তিনি বিশ্বাস করতেন যে এই প্রেয়ারগুলো কিন্তু ঈশ্বরের কাছে গিয়েই পৌঁছায়। নাম্বার 7 যেখানে বলা আছে হোয়াট ওয়াজ দ্য জার প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, জার তার গোটা রাজ্যে কি ঘোষণা করেছিলেন? অ্যান্সার হচ্ছে দ্য জার প্রোক্লেম থ্রু আউট দ্য কিংডম দ্যাট এনিওয়ান হু উড অ্যান্সার হিজ কোয়েশ্চেন্স উড বি রিওয়ার্ডেড, তিনি ঘোষণা করেছিলেন তার রাজ্যের ভেতরে যে তার কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে পারবে তাকে তিনি পুরস্কৃত করবেন। নেক্সট নাম্বার 8, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন দ্যাট দ্য জার থট অফ, যে তৃতীয় প্রশ্নটা যেটা জারের মনে এসেছিল সেটা কী ছিল? অ্যান্সার হচ্ছে দ্য থার্ড কোয়েশ্চেন ওয়াজ অ্যাবাউট নোয়িং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর হিম টু ডু, তার জন্যে কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ সেই কোয়েশ্চেনটাই ছিল তার তৃতীয় প্রশ্ন। এবার চলে আসছি আমরা নাম্বার 3 যেখানে আছে পোয়েট্রির এমসিকিউ, চলে আসছি 1 নম্বরে ডিউরিং সামার দ্য গ্রাসহপার কন্টিনিউস দ্য মিউজিক অফ আর্থ হোয়েন, অপশান এ হচ্ছে অ্যান্সার দ্য সান সাইন্স হট ইন দ্য স্কাই, অর্থাৎ গ্রাসহপার কখন তার মিউজিককে কন্টিনিউ করে? যখন সূর্য প্রচণ্ডভাবে উষ্ণভাবে কিরণ দেয়। নাম্বার 2, দ্য লিভস অফ এ ট্রি স্প্রাউট ফ্রম, অর্থাৎ গাছের পাতা কোথা থেকে বেরোয়? অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, এটা হচ্ছে লেপারাস হাইড। নাম্বার 3 বলছে দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এটা কবিতাটা কী ধরনের কবিতা? এটা হচ্ছে অপশান বি সনেট ধর্মী কবিতা। নাম্বার 4, এখানে বলা আছে কম্পেয়ার্ড টু এ সামার্স ডে দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ, পোয়েটস ফ্রেন্ডকে যদি কম্পেয়ার করা হয়েছে সামার ডের সঙ্গে, তাতে পোয়েটস ফ্রেন্ডকে কীভাবে দেখা গেছে? সেটা হচ্ছে মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, টেম্পারেট স্পেলিংটা মিস্টেক আছে, তোমরা দেখে নেবে, পোয়েট ফ্রেন্ড আরও বেশি সুন্দর এবং আরও বেশি নমনীয়। নাম্বার 4, এখানে পোয়েট্রি থেকে শর্ট কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা অ্যান্সার দেখে নেব। নাম্বার 1 আছে হোয়াট অ্যাডজেক্টিভস ডাজ দ্য পোয়েট ইউজ টু ডিসক্রাইব দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুরকে সৌন্দর্যকে বর্ণনা করার জন্য কী কী অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার করা হয়েছে? অ্যান্সার হচ্ছে দ্য পোয়েট ইউজেস অ্যাডজেক্টিভস লাইক ফেয়ার অ্যান্ড টেম্পারেট টু ডিসক্রাইব দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, অর্থাৎ ফেয়ার এবং টেম্পারেট এই ধরনের অ্যাডজেক্টিভ কবি ব্যবহার করেছেন। নাম্বার 2 বলছে হোয়াট ডাজ ইটার্নাল লাইন্স ইন্ডিকেট, ইটার্নাল লাইন বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? অ্যান্সার হচ্ছে দ্য ইটার্নাল লাইন্স ইন্ডিকেটস দ্য সনেট রিটেন বাই দ্য পোয়েট, অর্থাৎ কবি যে সনেটটা লিখলেন সেইটাকেই কিন্তু ইটার্নাল লাইন্স বলা হচ্ছে। নাম্বার 3 দেখো বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য স্ট্রিম ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি লিভ অন দ্য গ্রাস, অর্থাৎ ওই নদীটা, ছোট নদীটা ঘাসের ওপরে কি ছেড়ে যাচ্ছে? অ্যান্সার হচ্ছে দ্য স্ট্রিম লিভস এ লং লাইন অফ সিলভার অন দ্য গ্রাস, অর্থাৎ ঘাসের ওপরে একটা যেন মনে হচ্ছে লম্বা একটা সোনালি রেখা সে ছেড়ে যাচ্ছে। নাম্বার 4 বলা হচ্ছে হাউ ডাজ দ্য স্লিপিং সোলজার লুক অ্যাজ হি স্লিপস অ্যামিডস দ্য ভ্যালি, অর্থাৎ ভ্যালির ভেতরে যে সোলজারটা শুয়ে রয়েছে তাকে কেমন দেখাচ্ছে? অ্যান্সার হচ্ছে দ্য সোলজার লুকস ইনোসেন্ট অ্যান্ড পিসফুলি অ্যাসলিপ, সোলজারটাকে দেখে মনে হচ্ছে সে খুব সরল এবং খুব শান্তির সঙ্গে ঘুমিয়ে রয়েছে। নাম্বার 5 হচ্ছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ কনজিউমিং দ্য আর্থ মিন, কনজিউমিং দ্য আর্থ কথাটার মানে কি? অ্যান্সার হচ্ছে দ্য ফ্রেজ কনজিউমিং দ্য আর্থ মিনস কালেক্টিং অ্যান্ড অর অ্যাসিমিলেটিং দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর থেকে অর্থাৎ মাটির থেকে যে নিউট্রিয়েন্টস অর্থাৎ খনিজ যে পুষ্টিগুলো সেইগুলোকে কালেক্ট করা বা জমা করা, এইটাকে কনজিউমিং দ্য আর্থ বলছে, অর্থাৎ মাটির তলা থেকে যে সমস্ত পুষ্টি জলীয় দ্রবণ জলীয় নুন যেগুলো আছে যেগুলো গ্রহণ করে গাছ বড় হয়ে ওঠে সেটাকেই কিন্তু কনজিউমিং দ্য আর্থ বলা হচ্ছে। নাম্বার 6 হোয়াট ইজ দ্য মোস্ট এফেক্টিভ স্টেপ অফ কিলিং এ ট্রি, কিলিং এ ট্রি একটা গাছকে মারার ক্ষেত্রে সব থেকে এফেক্টিভ স্টেপ কোনটা?
Answer: the most effective step of killing a tree is to uproot it and to expose its secret strength to sun and air. অর্থাৎ একে মারবার জন্য, গাছটাকে মারবার জন্য সব থেকে এফেক্টিভ স্টেপ হচ্ছে গাছের যে রুটটা আছে সেটাকে তুলে বার করে নিয়ে আসা এবং সেটাকে সূর্য এবং বাতাসের মধ্যে ফেলে রাখা। এর ফলে কিন্তু আর কোনোভাবে সেই গাছটা বেঁচে থাকতে পারবে না। নাম্বার 7, এখানে বলা আছে হোয়াই ডু বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ। কেন পাখিরা ওই শীতল গাছের ভেতরে আশ্রয় নিত? অ্যান্সার হচ্ছে the birds hide into the cooling trees as they feel faint from the hot sun of summer. তারা গাছের ভেতরে আশ্রয় নিত কারণ তারা সূর্যের এই প্রচণ্ড উত্তাপে তারা ক্লান্ত হয়ে পড়তো, সেই জন্য তারা ঠান্ডা গাছের মধ্যে আশ্রয় নিত। নাম্বার 8, হু ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্ট্রি ফ্রস্ট। আচ্ছা, শীতকালের যে তুষারপাত সেই তুষারপাতের মধ্যে উষ্ণতাকে বৃদ্ধি করত। অ্যান্সার হচ্ছে দ্য ক্রিকেটস চার্প ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্ট্রি ফ্রস্ট। অর্থাৎ শীতকালের যে তুষারপাতের মধ্যে যে উষ্ণতা বৃদ্ধি করতো সেটা হচ্ছে ক্রিকেট পাখির ঝিঝির যে ডাক। নাম্বার 5, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে আছে আমাদের প্রপোজাল নাটক থেকে যে এমসিকিউ দেওয়া রয়েছে সেটা নাম্বার 1 রয়েছে দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন। এটা লেখা হয়েছিল অরিজিনালি কোন ভাষায়? অ্যান্সার হচ্ছে অপশান সি, রাশিয়ান ভাষায়। নাম্বার 2, দ্য প্লে ইউজেস। এটা কি ধরনের প্লে? টু লাভ অ্যাট সোসাইটি, অর্থাৎ সমাজের ওপরে যে এটা একটা হাসি নিক্ষেপ করছে সেটা কি ধরনের হাসি? এটাকে বলা হচ্ছে অপশান বি, ফার্স ধর্মী। এটা একটা কমেডি। নাম্বার 3, চুবুকভ ইজ ইন হিজ। চুবুকভের বয়স কত? অ্যান্সারটা হচ্ছে 70s। এক জায়গায় বলা আছে যে চুবুকভ যেখানে বলছে লোমবকে আমি তোমার ডবল বয়সী, অর্থাৎ লোমবের যদি বয়স হয় 35 তাহলে চুবুকভের বয়স অবশ্যই 70 হবে। নাম্বার 4, এখানে বলা আছে লোমব হ্যাড অ্যাকচুয়ালি কাম টু চুবুকভ টু আস্ক ফর। লোমব কেন চুবুকভের কাছে এসেছিল? কি চাইতে এসেছিল না দ্য হ্যান্ড অফ হিজ ডটার ইন ম্যারেজ, অর্থাৎ তার কন্যাকে বিয়ে করবার প্রস্তাব নিয়ে এসেছিল। এই অবধি হচ্ছে আমাদের সেট 2 এর কোয়েশ্চেন অ্যান্সার এখানেই কিন্তু আমাদের শেষ হলো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটাকে একটা লাইক করো, আর তোমরা কমেন্টে জানিও ভিডিও কেমন লাগছে। তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই দিও এবং অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।